বা এই বাংলাদেশে এখন ছড়ি ঘুরাচ্ছে মার্কিনীরা, আর তাদের সন্ত্রাসী বাহিনী হিসেবে আবির্ভূত হয়েছে জামাত এবং এনসিপি। বাংলাদেশের মানুষ গত এক বছরে ঠিক কি অবস্থার মধ্য দিয়ে গেছে আমার মনে হয় না এটা নতুন করে আপনাদেরকে বলে দেওয়ার কোনো প্রয়োজন রয়েছে। তারপরেও ইউনূসের জল্লাদ বাহিনী, ইউনূসের পুরো প্রশাসন যেভাবে সারা বাংলাদেশ থেকে এই স্বাধীনতা বিরোধী বিহারি এবং এই টোকাইগুলোকে যেভাবে জড়ো করে ট্রেন ভাড়া করে নিয়ে এসেছে উল্লাস মঞ্চে, সেটি এক ধরনের করুণারও উদ্বেগ ঘটায়। ফলে আমি এই উল্লাস মঞ্চ বা এই উল্লাস, এই পুরো ব্যাপারটাকে নিয়েই আমি আসলে বেশি কথা বলতে চাই না। সাধারণ মানুষ জানে তারা কি অবস্থাতে আছে। এখনো পর্যন্ত গার্মেন্টসের প্রায় 40 লক্ষ কর্মচারী এমন একটা অবস্থার মধ্যে রয়েছে যে যে কোনো সময় তাদের চাকরি চলে যেতে পারে। ইতিমধ্যেই সিপিডির একটি গবেষণা থেকে জানতে পেরেছি যে প্রায় 26 লক্ষ কমার্শিয়াল জব বাংলাদেশের বিভিন্ন তরুণ তরুণী, যুবক যুবতী বা ব্যক্তিরা হারিয়েছে। আমি এই চাকুরি বা এই ব্যবসা বা বাংলাদেশের অর্থনীতির জায়গাতে যদি আরেকটু আপনাদেরকে ফোকাস করি, তাহলে এটাও যোগ করে নেওয়া যেতে পারে যে বাংলাদেশের থেকে যারা বিভিন্ন শ্রম বিষয় বা শ্রমিক হিসেবে মধ্যপ্রাচ্য কিংবা এশিয়ার বিভিন্ন দেশে গিয়েছে, তাদেরকে ক্রমাগতভাবে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং বাংলাদেশ এক বিভীষিকার দিকে আগাচ্ছে। যেই ইউনূসের কথা বলা হয়েছিল যে তিনি নাকি ম্যাজিক দেখাবেন, যে এই লোকটাকে কেউ থামান, এই ধরনের কত কথা গত বছরের এই সময়গুলোতে বলা হচ্ছিল, আজকে বাংলাদেশ প্রত্যক্ষ করছে যে বাংলাদেশ এখন একটি গৃহযুদ্ধের দ্বার প্রান্তে। আমি একটু বিষয় ভিত্তিক আলোচনা করতে চাই কুইকলি, যেটা আপনাদের জন্য সুবিধা হবে। তার আগে একটি কথা বলে নেওয়া ভালো যে কিছুক্ষণ আগে আরেকটি ব্রেকিং নিউজ এসেছে, সেটি হচ্ছে যে ন্যাশনাল সিটিজেন পার্টি, যেটিকে আমরা আসলে চাঁদাবাজ পার্টি বলি, এই ন্যাশনাল সিটিজেন পার্টির 4 জন প্রথম সারির ব্যক্তি বা তাদের ভাষাতে নেতা, তারা আমেরিকার সাবেক অ্যাম্বাসেডর পিটার হাসের সাথে দেখা করেছেন। আপনারা জানেন যে গত বছর যেই সহিংসতা হয়েছে সেইখানে আমেরিকার কোন ধরনের ভূমিকা ছিল এবং পিটার হাস এবং ডোনাল্ড লু, অর্থাৎ পিটার হাসেরই আরেক বন্ধু, আরেক ডিপ্লোম্যাট ডোনাল্ড লুর কেমন ভূমিকা ছিল। যদিও আমেরিকান এমবাসির আরো অনেক ব্যক্তিরা সমন্বিতভাবে কাজ করেছে, কিন্তু এই দুজনের নাম সবচেয়ে বেশি এসেছে। কিন্তু আজকের সংবাদ হচ্ছে যে এনসিপির নেতারা নাকি কক্সবাজারে এই পিটার হাসের সাথে দেখা করেছেন। এটা নিয়ে নানান ধরনের নিউজ হচ্ছে, নানান ধরনের গল্প হচ্ছে, কিন্তু আমার কাছে হাসি পেয়েছে এই কারণে যে আমেরিকার পুরো সিস্টেমটা গত এক বছরে যেভাবে কাজ করেছে সেই সংবাদ আমাদের কাছে আছে। এই কারণেই আমি আসলে হাসছি। আমি জানি যে সাধারণ মানুষ হয়তো বা অনেক ইনফরমেশন পান না বলে তাদের কাছে এটি একটি মুখরোচক ঘটনা। কেন বলছি এই কথা? কারণ আমেরিকান প্রশাসন একদম ডিটারমাইন্ড হয়েছে যে জামাত এবং এনসিপির সমন্বয়ে সামনের ইলেকশনে তাদেরকে জোর করে জিতিয়ে একটি সরকার গঠন করবে। কেননা একটা পাপেট গভর্নমেন্ট এইখানে না থাকলে আমেরিকা ঠিক যেই কারণে রেজিম চেঞ্জ বাংলাদেশে করেছে সেটি সমাধান হবে না। অর্থাৎ মার্কিন প্রশাসনের যে চায়না নীতি এবং বার্মা নীতি রয়েছে সেটি তারা সম্পাদন না করে এই বাংলাদেশ থেকে যাবে না। এবং একই সাথে বাংলাদেশে একটি সামরিক ঘাঁটি, সামরিক ট্রেনিং সেন্টার, এই সমস্ত কিছু ইতিমধ্যে চলছে বলে আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন। সিলেটে, খুলনায়, রাজশাহীতে, বিভিন্ন জায়গাতে আমেরিকান শত শত সৈন্যরা প্রশিক্ষণ নিচ্ছে। কেন নিচ্ছে, কি কারণে নিচ্ছে, সেটি গত এক বছর ধরে চর্চা হয়ে এসেছে এবং গত 4-5 মাসের মধ্যে প্রচুর সৈন্য সমাগম হয়েছে। আমাদের কাছে এই সংবাদ রয়েছে যে সেন্ট মার্টিনে একটি বেইজের কাজ চলছে এবং একই সাথে মিয়ানমারে বাংলাদেশ থেকে একটি অবৈধ করিডোরের কাজ সেনাবাহিনীর সমন্বয়ে চলছে। আমি এইসব জায়গা থেকে ফিরে এসে শুধু আপনাদেরকে একটা কথা বলি যে এনসিপির আজকের যে পিটার হাসের সাথে সাক্ষাৎ, এটাতে আমি অবাক বা বিস্মিত না এই কারণে, কারণ এদের দেখা ঢাকাতেও হয়েছে, বিভিন্ন সিটিতে হয়েছে বা বিভিন্ন ফোনে রীতিমতো কথা হচ্ছে। সুতরাং পিটার হাসের সাথে আজকে কক্সবাজারে দেখা করাটা আমার কাছে পার্টিকুলারলি কোনো গুরুত্বপূর্ণ খবর না। আমি আবারও আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে আমেরিকান প্রশাসন গত 2 সপ্তাহের ভেতরেও আমার কাছে
কাছে যেই সংবাদ আছে বা যেই গোয়েন্দা তথ্য আছে, আমি নিশ্চিত যে আমেরিকার একাধিক এমবিসির কর্মকর্তা এই এনসিপিদের সাথে বসছে এবং তারা একটি খসড়া এঁকেছে যে কিভাবে এনসিপি এবং জামাতের সমন্বয়ে একটি সরকারকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাতে আনা যায়। একই সাথে আপনাদেরকে এটাও বলে দিচ্ছি যে তারা বিএনপিকে এক ধরনের পরোক্ষভাবে বলে দিয়েছে, যদি বিএনপির চলতে হয় তাহলে তারেক রহমান ছাড়া চলতে হবে। ভেতরে ভেতরে অনেক ঘটনা ঘটছে। আজকের প্রোগ্রাম এগুলো নিয়ে না, আজকের প্রোগ্রাম হচ্ছে গত এক বছরে বাংলাদেশে আসলে কেমন গেছে। আমি যদি একটি দেশকে তিনটি মেজর ভাগে ভাগ করি তাহলে আমি বলবো প্রশাসন অর্থাৎ এক্সিকিউটিভ যেটাকে আমরা বলি বা নির্বাহী বিভাগ, একটি হচ্ছে বিচার বিভাগ এবং একটি হচ্ছে সংসদ। যেহেতু গত এক বছর ধরে বাংলাদেশের সংসদ অকার্যকর, সুতরাং এই সংসদ নিয়ে কথা বলাটা সময় নষ্ট। বিচার বিভাগের কথা যদি ধরি তাহলে আমরা দেখব যে বাংলাদেশের নজিরবিহীন ভাবে যে প্রধান বিচারপতি এখন নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাকে নিয়োগ দিয়েছে ঢাকা ইউনিভার্সিটির কয়েকটা শিবিরের ছেলেপেলে। আপনারা জানেন যে হাইকোর্টের সামনে গিয়ে তারা এই আলটিমেটাম দিয়েছিল যে তৎকালীন প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসান শাহীন যদি দুপুর 2টার ভেতরে সরে না যান তাহলে তারা মব অ্যাটাক করবে। স্বাভাবিকভাবে বিচারপতি ওবায়দুল হাসান শাহীন তার সম্মান রক্ষার্থে তিনি সেখান থেকে রেজিগনেশন দেন এবং তারা এর পরপরই ঘোষণা দেয় যে এখন যেই প্রধান বিচারপতি রয়েছে তাকে আমার প্রধান বিচারপতি বলতে আসলে ঘৃণা হয় এবং রুচিতে বাদে। এই রেফাত আহমেদ আপনারা হয়তো বা জেনে থাকবেন যে তিনি একজন সমকামী, বাংলাদেশের প্রথম সমকামী বিচারপতি। এই বিচারপতি নিয়োগপ্রাপ্ত কিন্তু নর্মাল কোনো প্রসিডিউরের ভেতর দিয়ে হয়নি, হয়েছে ঢাকা ইউনিভার্সিটি কিছু শিবির এবং টোকাইদের মবের হুমকিতে এই রেফাতকে প্রধান বিচারপতি করা হয়। একজন প্রধান বিচারপতি যখন হয় ঢাকা ইউনিভার্সিটির অনার্সে পড়ুয়া এই টোকাইদের মাধ্যমে, এই জঙ্গিদের বা এই সন্ত্রাসীদের মাধ্যমে সেই দেশের বিচার ব্যবস্থা ঠিক কিভাবে চলতে পারে সেটি নিশ্চয়ই আপনাদের জানা থাকার কথা বা আপনারা বুঝতে পারেন। সাম্প্রতিক সময়ে আমরা এও জানতে পেরেছি প্রায় 18 জন বিচারপতিকে চাকরিচ্যুত করা হয়েছে এবং এই চাকরিচ্যুত করা হয়েছে যেই আইনে, সেই আইনে এই পদ্ধতিতে বিচারপতিদেরকে বা এই সরকারি কর্মচারীদেরকে যে বাতিল করবার যে পদ্ধতি, এই পদ্ধতিতে বিচারপতিদেরকে বাদ করাই যায় না। কারণ এই আইনে এক্সেমশনই ছিল বিচারপতিরা যে বিচারপতিদেরকে এইভাবে বাদ দেওয়া যাবে না। সেখানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কথা বলা আছে, নানান ধরনের নিয়ম নীতির জায়গা আছে। যেহেতু পার্লামেন্ট নেই সেহেতু তাদেরকে এই অবৈধ রাস্তা বেছে নিতে হয়েছে। আমরা এটাও শুনতে পেয়েছি যে প্রায় 53 জন বিচারপতি প্রায় চূড়ান্ত হয়ে গেছে হাইকোর্টে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে। তাদেরকে ঠিক কিভাবে নিয়োগ দিল, কে নিয়োগ দিল, কোন পদ্ধতিতে নিয়োগ দিল, তারা আসলে কারা, আমরা এগুলো কিচ্ছুই জানি না। রিফাতের যা ইচ্ছা হয়েছে, অর্থাৎ এই যে তথাকথিত প্রধান বিচারপতি, এই রিফাতের যা ইচ্ছা হয়েছে বা তার সভাসদদের যা ইচ্ছা হয়েছে, কিংবা ক্ষমতাতে যারা আছে বা এই সন্ত্রাসী যে এনসিপি বা এই পার্টি তাদের মাধ্যমে সেটা হয়েছে। এর আগে আপনারা নানান রকমের ঝাল ঝাড়তেন, নানান রকমের রাগ দেখাতেন বাংলাদেশ আওয়ামী লীগের উপরে। পান থেকে চুন খুসলে বিচার বিভাগ নিয়ে সেই টকশোতে কত বড় আলোচনা। অর্থাৎ বলা হয়ে থাকে একটি প্রভাব আছে যে হোয়াইট এলিফ্যান্ট ইন দ্য রুম, অর্থাৎ আপনার এত বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে আপনি সেটা দেখতে পাচ্ছেন না, অথচ আপনি তুচ্ছ ব্যাপার নিয়ে তর্ক করে যাচ্ছেন। এই যে 53 জন বিচারপতি নিয়োগপ্রাপ্ত হলো, 18 জন বিচারপতিকে অবৈধভাবে আপনার বের করে দিল বা বরখাস্ত করলো, এগুলোর প্রভাব এই সমাজে পড়বে না? আপনারা না বলেছিলেন যে বাংলাদেশে আওয়ামী লীগ না থাকলে সবকিছু ঠিক থাকবে, এই দেশটা যেন সুখে সুন্দর এভাবেই চলবে। কিন্তু এই বিচারপতি নিয়োগ নিয়ে এই যে এত বড় ঘটনা ঘটে গেল সেটা নিয়ে আপনারা একটা কথাও বলেননি। পুরো প্রশাসনে অ্যাডহক বেসিসে চুক্তি ভিত্তিক শত শত নিয়োগ হয়েছে, আপনারা সেটা নিয়ে একটা কথাও বলেননি। আপনারা আঙুল তুলে এই প্রশ্নও করেননি যে এই যে এতগুলো চুক্তি ভিত্তিক নিয়োগ হচ্ছে সেটা ঠিক কোন ক্রাইটেরিয়ায়, এবং এই যে কোটানা মেধা এইটা করে পুরো একটা দেশকে সহিংসতার দিকে নিয়ে যাওয়া হয়েছে। এখন যে কোটাতে একের পর এক নিয়োগপ্রাপ্ত হচ্ছে, অর্থাৎ যারা এখন ক্ষমতাসীন তারা তাদের পছন্দের মানুষকে এই নিয়োগগুলো দিচ্ছে, সেগুলো নিয়ে আপনারা একটা কথাও বলছেন না।
আমি এই বিচার বিভাগের কথা বলার পরপর এই প্রশাসনের কথাও যখন অল্প করে একটু টাচ করলাম, আমার কাছে মনে হয় আমার একটু বলা উচিত যে বাংলাদেশে যে গত 1 বছর ধরে যে আইন শৃঙ্খলার পরিস্থিতিগুলো চলে গেছে সেটার উপরে। আপনারা কখনো কি দেখেছেন যে ছেলে ছাত্রলীগ করে বলে মাকে আসলে গুলি করে মেরে ফেলেছে বা পিটিয়ে মেরে ফেলেছে, কিংবা ছেলে ছাত্রলীগ করে বা মেয়ে ছাত্রলীগ করে বলে বাবাকে পিটিয়ে মেরে ফেলেছে? বাংলাদেশে এটা হয়েছে। যারা ছাত্রলীগ করত বা বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসে বা সমর্থন করে এমন ব্যক্তিরাও যখন পরীক্ষা দিতে গিয়েছে, তাদেরকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি, তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। খুঁজে খুঁজে বের করেছে কারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে, কারা আওয়ামী লীগকে সমর্থন করেন। শুধুমাত্র সমর্থক এমন ব্যক্তিদেরকে সমস্ত প্রতিষ্ঠান থেকে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। এই সরকারের সামনে ঐতিহাসিক 32 নম্বর বাড়িটিকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, সেনাবাহিনীও সেটিকে বাঁচাতে আসেনি। সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন যে গোপালগঞ্জের সেনাবাহিনী গিয়ে কিভাবে গণহত্যা চালিয়েছে। কেন? কারণ এই এনসিপি পার্টি সেইখানে গিয়েছিল বঙ্গবন্ধুর সমাধিকে গুরু গুরু করতে। সাধারণ মানুষ প্রতিবাদ করবার পর হাজার হাজার মানুষকে সেখানে গ্রেফতার করা হয়েছে, খুন করা হয়েছে প্রায় 100-র মতো মানুষকে। এর আগে আমরা দেখেছি যে মুক্তিযোদ্ধা মন্ত্রী মোজাম্মেল সাহেবের বাড়িতে আক্রমণ করবার পর সেখানে যখন রেজিস্ট করেছে সাধারণ গ্রামবাসী, তাদেরকে কিভাবে গ্রেফতার করা হয়েছে এবং কিভাবে হাজার হাজার মানুষকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এইভাবেই দেশ চলছে এখন। বাংলাদেশের সংবিধানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অফিসে টাঙানোর বাধ্যতা থাকলেও সেটি টাঙানোর পরেও ঠিক গতকালকেই দুজনের চাকরি চলে গেছে, অর্থাৎ তাদেরকে বরখাস্ত করা হয়েছে। রাস্তায় রাস্তায় জবাই করা, মব দিয়ে একত্রিত জড়ো হয়ে তাকে আওয়ামী লীগ বা ফেসিস্ট ডেকে তাকে পেটানো, ঘরে ঘরে গিয়ে চাঁদা দাবি করা, পেটানো, মানুষকে মেরে ফেলা, ধর্ষণ করা, এগুলো একটি স্বাভাবিক কাজে পরিণত হয়েছে। বাংলাদেশের মেয়েরা তো দূরের কথা, বাংলাদেশের ছেলেরা কিংবা বাংলাদেশের প্রবীণ ব্যক্তিরাও এখন 6টার পরে ঘরের বাইরে থাকতে ভয় পায়। তারা বলছে যে বাংলাদেশটা একটা কিলিং ফিল্ডে পরিণত হয়েছে, কখন কাকে আওয়ামী লীগ বলে বা তাকে ফেসিস্ট বলে তাকে মেরে ফেলবে আপনি জানেন না। ফলে বাংলাদেশের মানুষরা এখন পাড়ি জমাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে। আমি ইংল্যান্ডে থাকি, আমি জানি গত 1 বছরে কোনো পার্টি করে না এমন কত পরিবার, কত মানুষ ইংল্যান্ডে এসেছে কিংবা আয়ারল্যান্ডে গেছে, কিংবা হালে স্কটল্যান্ড বলেন, নর্দার্ন আয়ারল্যান্ড বলেন, এইসব জায়গাতে এসেছে এবং ইউরোপের বিভিন্ন দেশে এসেছে। বাংলাদেশ এমন একটা জায়গাতে চলে গেছে যেই জায়গাটা হচ্ছে একটি মধ্যযুগের মতো অবস্থা। আপনারা দেখেছেন কয়েকদিন আগে মিটফোর্ড হসপিটালের সামনে পাথর দিয়ে কি নৃশংসভাবে একজন রাজনৈতিক কর্মীকে হত্যা করা হয়েছে। রক কাটা, জবাই করা, ধর্ষণ করা, মেরে ফেলা, গুলি করা, 10 জন একত্রিত হয়ে কাউকে পেটানো, মুক্তিপণ আদায় করা, চাঁদাবাজি, পুরো বাংলাদেশ এখন অতিষ্ঠ। এই 1 বছরের খতিয়ান যখন এমন, তখন ইউনূস ট্রেন ভাড়া করে বিভিন্ন অঞ্চল থেকে উল্লাস প্রকাশের নিমিত্তে বাংলাদেশের বিভিন্ন রকমের টোকাইকে, সন্ত্রাসীকে, স্বাধীনতা বিরোধীদেরকে একত্রিত করেছে। বাংলাদেশের মানুষের আসলে কোনো খেয়ে কাজ নাই যে গত 1 বছরের অরাজকতা দেখে মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হবে। ফলে তাদেরকে ভাড়া করে বিভিন্ন অঞ্চল থেকে লোকজনদেরকে আনতে হয়েছে। অথচ কিছুদিন আগে মাইলস্টোন কলেজে প্রায় 200 থেকে 300 ছাত্রছাত্রী আহত নিহত হওয়ার পরেও এই প্রধান উপদেষ্টা নামের এই অবৈধ ইউনূস মানুষের কাছে হাত পেতেছিল যে যেভাবে পারুক তার অ্যাকাউন্টে যাতে সাহায্য করে। অথচ প্রায় 1 কোটি টাকা খরচ করে 8টা থেকে 16টা ট্রেন ভাড়া করে বিভিন্ন অঞ্চল থেকে দিনে প্রায় 3টা-4টা ট্রিপ দিয়ে লোকজনদেরকে বিভিন্ন ঢাকার কাছের অঞ্চলগুলো থেকে 2 ঘন্টার ব্যবধানের যে জায়গাগুলো আছে সেখানে সমস্ত ট্রেন পাঠিয়ে লোকজনকে নিয়ে আসছে। এরকম একটা অবস্থায় যখন বাংলাদেশ চলছে, তখন ওই যে আমি শুরুতেই বলেছিলাম যে বাংলাদেশ একটি গৃহযুদ্ধের দ্বার প্রান্তে রয়েছে, সেটি আমি ভুল বলিনি। আফ্রিকান বিভিন্ন কান্ট্রিতে লক্ষ্য করলে দেখা যায় যে তাদের ট্রাইবে বা দেশের বিভিন্ন রাজনৈতিক প্রতিপক্ষের সাথে সংঘাতের ফলে সেই দেশে কি দীর্ঘ মেয়াদে গৃহযুদ্ধ হয়েছে।
এখন এই সন্ত্রাসীরা বলছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে ইতিমধ্যে ব্যান করা হয়েছে, ছাত্রলীগকে টেররিস্ট অর্গানাইজেশন ঘোষণা দিয়েছে এই অবৈধ সরকার, এবং বলছে যারা আওয়ামী লীগকে সমর্থন করে তারা নাকি এই বাংলাদেশে থাকতে পারবে না। অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ যদি ফেলে দিয়েও আমি ধরি যে 30% বা 35% ভোট আছে, নর্মালি 42 থেকে 45% ভোট, সেটা থেকে যদি আমি কমিয়ে 30%-এও আনি, তাহলেও প্রায় 4 থেকে 5 কোটি 6 কোটি মানুষজন, এই 6 কোটি মানুষজনদেরকে বলছে তারা যদি বাংলাদেশ থেকে চলে যায়, কিন্তু যদি বাংলাদেশে থাকতে হয় তারা যাতে সেইখানে থার্ড ক্লাস সিটিজেনের মতো থাকে। এই ঘোষণাগুলো প্রকাশ্যে দেওয়া হচ্ছে। বাংলাদেশ কোথায় যাচ্ছে এবং গত 1 বছরে কোন জায়গাতে এসে পৌঁছেছে, আমার মনে হয় না আর কিছু আপনাদেরকে বলার রয়েছে। একটা কথা আমি আপনাদেরকে পরিষ্কার করে বলে দিয়ে যাই, সেটা হচ্ছে যে আমেরিকান প্ল্যান হচ্ছে বাংলাদেশকে একটি ইসলামিক প্রজাতন্ত্র ঘোষণা দেওয়া, এবং সেই লক্ষ্যে তারা বিভিন্ন ইসলামিক দলের সাথে বা বিভিন্ন ইসলামপন্থী দলের সাথে যোগাযোগ করেছে, এবং তারা ফাইনাল সিদ্ধান্ত নিয়েছে যে এই যে ন্যাশনাল সিটিজেন পার্টি আছে তারা এবং জামাতে ইসলাম এই দুটোকে একসাথে মার্জ করে একটি সরকারকে ক্ষমতাসীন করতে চায়। এটি নিশ্চিত তথ্য, এবং এই ঘটনাতে পরবর্তী সময় কি হবে বা এটা রিপারকেশন কি হবে, বা বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা অন্যান্য যে রাজনৈতিক পার্টিগুলো আছে তারা কিভাবে রিয়াক্ট করবে সেটা দেখার বিষয়। কিন্তু আপনাদেরকে আমি এটা বলে নিচ্ছি যে এই বাংলাদেশ, আমি শেষ করবার আগে একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই, সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে একটি ট্রেড এগ্রিমেন্ট হয়েছে আমেরিকার সাথে বাংলাদেশের, যেটি অত্যন্ত গোপনীয় এবং কোনোভাবে যাতে সাধারণ মানুষ না জানে সেই ব্যবস্থা করা হয়েছিল। একজন সৎ কর্মকর্তা এটিকে স্ক্যান করে চারদিকে ছড়িয়ে দেন, যদিও তাকে বরখাস্ত করা হয়েছে, তাকে প্রসিকিউট করা হয়েছে, কিন্তু সেই পুরো ট্রেড এগ্রিমেন্টটা পড়লে শিউরে উঠতে হয়। আজকের এই প্রোগ্রামটা সেই ট্রেড এগ্রিমেন্ট নিয়ে না, সেই ট্রেড এগ্রিমেন্টের একটা ছোট্ট অংশ আমি আপনাদেরকে পড়তে চাই। সেটা হচ্ছে যে একদম শেষ পাতায় সেই ট্রেড এগ্রিমেন্টের 16 নম্বর পাতাতে পরিষ্কার করে বলা রয়েছে যে বাংলাদেশ চায়নার যে ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো আছে, স্পেসিফিকলি তারা বলেছে লগিং, সেখান থেকে তারা কোনো পণ্য বা তাদের কোনো সেবা নিতে পারবে না। আমি আমার জীবনে এই প্রথম দেখেছি যে একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রকে নির্দেশ দিচ্ছে আরেকটি তৃতীয় রাষ্ট্র থেকে কি নিতে পারবে কি নিতে পারবে না। একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের এর থেকে বড় লজ্জা আর কি হতে পারে আমি জানি না। কিন্তু এই পুরো ট্রেড এগ্রিমেন্টের পাতায় পাতায় নির্দেশ দেওয়া রয়েছে যে বাংলাদেশের প্রশাসন কি করবে, বাংলাদেশের কোন আইন কি করতে হবে, কোন আইনের কতটুকু শাস্তি বাড়াতে হবে, সেটাও এই নন ডিসক্লোজার ট্রেড এগ্রিমেন্টে বলা রয়েছে। এই হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা, এই হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব, আর এই স্বপ্নের কথা 1 বছর আগে আপনারা বলছিলেন। ইউনূস জামানায় অর্জন এবং বিসর্জন এখন মূল্যায়নের সময় এসেছে। ইন্টারন্যাশনালি ফেমাস দি টেলিগ্রাফ তাদের শিরোনাম করেছে নোবেল লরিয়েটস ডার্টি ডজন 12 হলমার্কস অফ বাংলাদেশ অফ মোহাম্মদ ইউনূস। ডার্টি ডজন বলতে বোঝায় এটা বিশ্বের প্রচলিত একটি শব্দ, পৃথিবীর সবচেয়ে মারাত্মক যে 12টি রাসায়নিক তার একত্রিত নাম। নেগেটিভ অর্থে এটা ব্যবহৃত হয়। টেলিগ্রাফের শিরোনাম আজকে সেটা যে বাংলাদেশে এই ডার্টি ডজন উপহার ইউনূস আমলে। আমরা কি কি পেয়েছি সে বিষয়গুলো নিয়ে কিছু কথা বলতে চাই খুবই সংক্ষিপ্ত পরিসরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলছিলেন যে তাকে বিদেশি ষড়যন্ত্র করে ক্ষমতার থেকে উচ্ছেদ করতে চাচ্ছে তাদের স্থানীয় প্রতিনিধি ডক্টর মোহাম্মদ ইউনূস, কারণ তিনি বাংলাদেশের প্রাকৃতিক সম্পদে বিদেশিদের হস্তক্ষেপ করতে দেন না, বাংলাদেশে তাদের বেস করতে দেন না, সেন্ট মার্টিনে তাদের আসতে দেন না, বাংলাদেশের এক অংশ এবং অন্য কিছু এলাকা নিয়ে নতুন একটা খ্রিস্টান রাজ্য করতে চায় সেটাই তিনি বাধা দেন, পোর্ট নিতে চায় সেগুলো তিনি দেন না, এবং বিভিন্ন রকম অভিযোগ তুলেছিলেন। সেই সময় অনেকে বলেছিলেন এগুলো বোধহয় ক্ষমতা থাকার জন্য শেখ হাসিনার বিভিন্ন অজুহাত। আজ সেটা পরিষ্কার। বাংলাদেশের তাত্ত্বিক ফরহাদ মাজহারের একটা ভিডিও ক্লিপ ভেসে বেড়াচ্ছে। তিনি বলছেন যে শেখ হাসিনাকে উচ্ছেদ করার জন্য আমেরিকাই যথেষ্ট, তারাই সেটা করবে। ডক্টর ইউনূস
ক্লিন্টন ফাউন্ডেশনের প্রোগ্রামে গিয়ে সেখানে তো পরিষ্কারভাবে বললেন, নাথিং হ্যাপেন্স সাডেনলি, অর্থাৎ হঠাৎ করে কিছু ঘটে নাই, মেটিকুলাস ডিজাইনের মধ্য থেকে এগুলো করা হয়েছে। এবং তার ডিজাইনের যে মাস্টার মাইন্ড তাদেরকে পরিচয় করিয়ে দিলেন। ডক্টর ইউনূসের পারিষদবর্গ বিভিন্ন জায়গায় বললেন, আমাদের টার্গেট ছিল মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে যুদ্ধ করে ওটাকে হারিয়ে দেওয়া। আমরা এই আন্দোলনকে বেগবান করার জন্য পুলিশ মেরেছি, সরকারি বিভিন্ন স্থাপনা, রেল, মেট্রো রেল, পদ্মা সেতু থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আঘাত এনেছি। তারা বিভিন্ন জায়গায় স্বেচ্ছায় স্বীকার করতেছেন এবং উচ্ছ্বসিত অনেকে বলতেছেন, পুলিশকে আমরা না মারলে কি আন্দোলন হতো? এভাবেই তারা স্বীকার করছেন। অনেকেই বলছিলেন, ডোনাল্ড ব্লু যেখানে দৃষ্টি দেয় সেই দেশটার ভিতরে সে একটা ঘটনা ঘটায়। জাতিসংঘের মানবাধিকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিটি তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে বিভ্রান্ত করে বলছিলেন যে আপনারা কোনো মুভমেন্টে যাবেন না, তাহলে ইউএন পিসকিপিং মিশনে আপনারা থাকতে পারবেন না। ফলে সামগ্রিকভাবে যে বিদেশিরা এর সঙ্গে সম্পৃক্ত ছিল এটা বুঝতে আর বাকি নেই। আজকে সেটা প্রমাণিত সত্য। ইউএসএইড ফান্ড কিভাবে কোন কোন খাতে ব্যয় করা হয়েছে। নামটা ছিল কোটা বিরোধী আন্দোলন, বাস্তবতা ছিল সরকার উচ্ছেদের আন্দোলন। কারণ ওই কোটা তো শেখ হাসিনা পূর্বেই বাতিল করেছিলেন, ফলে কোটা নিয়ে তো আলোচনার কিছু নাই। যাই হোক, এভাবে একটি জঙ্গি ব্যবস্থাপনার ভিতর থেকে শেখ হাসিনাকে উচ্ছেদ করা হলো। তাকে রাষ্ট্রীয় প্রোটোকলে তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এসএসএফ এবং অন্যান্যরা সশস্ত্র বাহিনীর যানবাহনে করে তাকে দেশের বাইরে যথাযথ প্রোটোকলের সঙ্গে নিয়ে গেলেন। এর কদিন পরে ইউনূস ক্ষমতা আরোহণ করলেন, তিনি পরিষদ গঠন করলেন। পরিষদ গঠনের পূর্বে মহামান্য রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের পরামর্শ চাইলেন। সুপ্রিম কোর্ট বলে দিল, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার বা এই জাতীয় সরকার করার কোনো প্রভিশন নাই, তবে জরুরি নির্বাহী কাজ সম্পাদনের জন্য রাষ্ট্রপতি ইচ্ছা করলে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা নিয়োগ করতে পারেন। তা রাষ্ট্রপতির জন্য এই পার্টটা ওপেন করে দিলেন। সুপ্রিম কোর্ট কখনোই ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করতে পারবেন এ কথা বলেনি। ইউনূস ক্ষমতা আসলেন, তিনি তার গ্রামীণ ব্যাংকের লোকদের নিয়ে আসলেন, তার চট্টগ্রাম রিজিয়নের লোকদের নিয়ে আসলেন, বিদেশে থাকা বিদেশি নাগরিকদের নিয়ে আসলেন, এনে তার পরিষদ গঠন করে কার্যক্রম শুরু করলেন। এই কার্যক্রমে তিনি কি বিসর্জন জাতিকে দিলেন, কি অর্জন করলেন, আমরা সেটা নিয়ে কথা বলবো সংক্ষিপ্ত পরিসরে। আমরা প্রথমে আসি গণতান্ত্রিক ব্যবস্থা। আমাদের দেশের সর্বোচ্চ আইন এটা, সংবিধান। এই সংবিধানে বলা আছে, একটি নির্বাচিত সরকার আর একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। কোনোভাবেই অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের কোনো বিধিবিধান নাই। তাহলে এই সংবিধানকে লঙ্ঘন করে ইউনূস ক্ষমতা দখল করলেন এবং কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এর মধ্য থেকে সংবিধান সাসপেন্ড না, এই সংবিধান ভেরি মাচ ইন ফাংশন, কার্যকর থাকা অবস্থায় সংবিধান লঙ্ঘন করা হলো, দেশের সর্বোচ্চ আইনকে লঙ্ঘন করা হলো। দ্বিতীয়, গণতান্ত্রিক ব্যবস্থাকে তিনি কিভাবে ধ্বংস করলেন। রাষ্ট্রপতিকে দিয়ে সংসদ বাতিল করালেন, দেশের সর্বোচ্চ নির্বাচিত প্রতিনিধিদের সংসদ বাতিল করালেন, যদিও আইনে আছে কোন কোন ক্ষেত্রে রাষ্ট্রপতি বাতিল করতে পারবেন এবং সংসদ নেতা বা প্রাইম মিনিস্টারের এক্ষেত্রে রিকোয়েস্ট থাকতে হবে, সেটা না থাকা সত্ত্বেও রাষ্ট্রপতিকে দিয়ে সংসদ বাতিল করালেন। দ্বিতীয়ত, বাংলাদেশে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলর, জেলা পরিষদের চেয়ারম্যান এবং তাদের সদস্য, সিটি কর্পোরেশনের মেয়র থেকে শুরু করে যত জায়গায় নির্বাচিত যারা ছিল, এমনকি স্কুল কলেজের গভর্নিং বডিতে যারা নির্বাচিত, কলমের খোঁচায় সবাইকে বাতিল করে দিলেন। অথচ আইনে লেখা আছে এভাবে বাতিল করা যাবে না। কারোর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। কিছু না দিয়ে কলমের এক খোঁচায় তিনি সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধিদের আউট করে দিলেন। এর ভিতর থেকে গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক ইনস্টিটিউশনকে ধ্বংস করে দিয়ে তার পছন্দ মতো লোকদের সেখানে বসালেন। শুধু বসানো না, সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর নিয়োগ নিয়ে গুরুতর অভিযোগ আসলো, বিভিন্ন জায়গায় নিয়োগ নিয়ে গুরুতর অভিযোগ আসলো যে আর্থিক লেনদেনের মাধ্যমে, কোটি কোটি টাকা লেনদেনের মাধ্যমে এসব করা হচ্ছে। এভাবে দুর্নীতি সেখানে প্রবেশ করলো এবং পিক অ্যান্ড চুজ পলিসিতে এগুলো করা হলো, কোনো আইন কানুন, নিয়ম কানুন কোনো কিছুর তোয়াক্কা না করে।
এভাবে গণতন্ত্রকে ধ্বংস করলেন। নির্বাচন দেওয়ার প্রভিশন হচ্ছে একটি সরকারও যদি না থাকে তাহলে উইদিন 90 ডেজ আর একটি নির্বাচন হবে। সেই নির্বাচনী প্রক্রিয়ার দিকে যাবেন না, বরং ডক্টর ইউনূস আমেরিকার চাথাম হাউসের একটা প্রোগ্রামে বললেন নির্বাচিত সরকারের জন্য কিছু রেখে যাবে না, কারণ জনগণ ভোট পেলে, টাকা পেলে ভোট দেয়, ভোট দিয়ে দেয়। দেশের জনগণকে এভাবে তিনি হেয় প্রতিপন্ন করলেন, যেটা গণতন্ত্রের প্রতি এটা ব্লাসফেমি, চরমভাবে অবমাননা করে, এই কথা তিনি বললেন। অর্থাৎ তিনি গণতন্ত্র বোঝেন না, তিনি অনেকদিন ক্ষমতায় থাকতে চান। এবং তার নিয়োগকর্তা হিসেবে তিনি যাদের কথা বলেন ছাত্ররা, তাদের কাউকে কাউকে উপদেষ্টা পরিষদে নিলেন এবং বিস্ময়করভাবে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো তালে দিলেন। সেই মন্ত্রণালয়ে দেধারসে দুর্নীতি হওয়ার অভিযোগ রয়েছে। দ্বিতীয়, আইন লঙ্ঘন করে দেশের ভিতরে নিয়োগ প্রক্রিয়া। ওয়াসা, সিটি কর্পোরেশন, স্বাস্থ্য বিভাগ, বিভিন্ন মেডিকেলে, ইউনিভার্সিটিতে, বিভিন্ন জায়গায় আইন লঙ্ঘন করে নিয়োগের একটা হুলস্থুল অবস্থা সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে কোটি কোটি টাকার লেনদেন এখানে। এইভাবে নিয়োগ প্রক্রিয়া অনুসরণ না করে ইচ্ছামতো নিয়োগ দেওয়ার ভিতর থেকে বাংলাদেশে যে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে না, আমার মনে হয় উপমহাদেশের ইতিহাসে এরকম ন্যাক্কারজনক ঘটনা অতীতে কখনো ঘটেনি। এভাবে প্রশাসনিক নিয়োগ ব্যবস্থাকে ধ্বংস করলেন। শিক্ষা ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করলেন? ছাত্রদেরকে রাস্তায় এনে তাদের দিয়ে দল করতে দিয়ে সব মিলে এমন জায়গা করলেন, এখন ছাত্ররা বলে আমরা পরীক্ষা দেবো কেন, আমরা তো আন্দোলন করেছি, আমাদের অটো পাস দিতে হবে। এমনকি বার কাউন্সিলের পরীক্ষাও তাদেরকে পাশ করিয়ে দিতে হবে। এই সিস্টেমের ভিতর থেকে শিক্ষা ব্যবস্থা টোটালি ধ্বংস। ছাত্ররা এখন মনে করে আমি তো নেতা হব, আমি এমপি হব, আমি জাতীয় নেতা হব, আমি উপদেষ্টা হব, আমি উপদেষ্টা হয়ে বা আখের গোছাবো, আমি কেন পড়াশোনা করব? আর বাকিটা করলেন শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি, শুধু না, ভাইস চ্যান্সেলর, উপ ভাইস চ্যান্সেলর, প্রক্টর, চেয়ারম্যান এবং বিভিন্ন কলেজের প্রিন্সিপাল, তাদেরকে চরম বেজ্জিতকর অবস্থায় বিদায় করা। এবং শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাসে ছাত্রদের দ্বারা সম্মানিত শিক্ষকরা এভাবে অপমানিত হওয়ার রেকর্ড বাংলাদেশের ইতিহাসে ছিল না, সেটা ইউনূস জামানায় উপহার দিলেন। তৃতীয় আসেন আর্থিক খাত। প্রখ্যাত অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন যে এই সরকারের কোনো অর্জন নাই। তিনি বিশ্বব্যাংকের উদ্ধৃতি দিয়ে বলছেন 28 লক্ষ মানুষ নতুন করে বেকার হয়েছে, এর ভিতর 18 লক্ষ নারী। অর্থাৎ বেকারত্ব দূর করবেন, বেকারত্বকে জাদুঘরে পাঠাবেন, ইউনূসের যে বক্তব্য, নারীর ক্ষমতায়ন করবেন, তার যে 0-0, তার উল্টোটা হয়ে গেল। বিশ্বব্যাংক বলছেন বাংলাদেশের জিডিপির হার হয়ে দাঁড়াবে 3.3, যেটা স্বাধীনতা যুদ্ধের পরে, দেশ স্বাধীন হওয়ার পরেও এই অবস্থা ছিল না। শেখ হাসিনার আমলে ছিল 8 পয়েন্ট প্লাস। এখন সেই জিডিপি অর্থাৎ অর্থনৈতিক অবস্থা এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। অধিকাংশ ব্যাংকের তহবিল শূন্য, একটা চেক পাঠালে টাকা দিতে পারে না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা কিছু কিছু সত্য কথা বলার পর তাদের উপরে হুলিয়া জারি হয়েছে যাতে তারা এ জাতীয় সত্য কথা না বলেন। অর্থনীতি একেবারে নুয়ে পড়েছে। এমন খারাপ অবস্থা বাংলাদেশের অর্থনীতিতে অতীতে কোনোদিন হয়নি। দেশের প্রধান বিচারপতি ছিলেন, তার মতো মানুষকে খুন মামলায়, যে মামলা সবাই জানে যে সম্পূর্ণ মিথ্যা, সেই মামলায় রিমান্ডে পাঠানো হচ্ছে। আর রিমান্ডে নেওয়ার পরে যারাই রিমান্ডে যাচ্ছে সেখানে তাদেরকে মেন্টাল এবং ফিজিক্যাল টর্চার করা হচ্ছে। বিচার বিভাগকে এভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে। জঙ্গিদের উত্থান। বাংলাদেশ একটা সাম্প্রদায়িক সম্প্রীতি রাষ্ট্র ছিল, জঙ্গিবাদের উত্থান এমন ভাবে হয়েছে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ। হরকাতুল জিহাদ সহ অন্যান্য সংগঠন ক্যাপিটাল সিটিতে, রাজধানীতে সভা সমাবেশ করছে এবং বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির, সেকুলারিজমের কনস্টিটিউশন থেকে শুরু করে রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করার জন্য তারা প্রকাশ্যে কথা বলছে, হুঙ্কার দিচ্ছে এবং তাদের ডেকে নিয়ে বসে কথা বলা হচ্ছে। এমনকি রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষিত দলকে ডেকে নিয়েও প্রধান উপদেষ্টা তাদের সঙ্গে মিটিং করেছেন। আর মুক্তিযুদ্ধের চেতনাকে বিনাশ করার প্রক্রিয়া। বাঙালি জাতির সব অর্জনের জাতুর ঘর, সূতিকাঘর, ধানমন্ডির 32 নম্বর বঙ্গবন্ধু ভবন, যেটা জাদুঘর, সেটাকে গুড়িয়ে দেওয়া হলো রাষ্ট্রযন্ত্রের ব্যবহার করে। সারা ঢাকায়, বাংলাদেশে যেখানে যেখানে মুক্তিযোদ্ধাদের মুরাল, বঙ্গবন্ধুর মুরাল সব গুড়িয়ে দিয়ে সেখানে তাদের কথিত জুলাই আগস্টের কি কীর্তি স্থাপন করবেন। মুক্তিযুদ্ধ জাদুঘরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। অর্থাৎ মুক্তিযুদ্ধের যে স্পিরিট, সেটাকে সরিয়ে দেওয়ার জন্য ডক্টর ইউনূসের ভাষায় রিসেট বাটন, নতুন করে ইতিহাস শুরু করতে চান। জাতীয় সঙ্গীত
আমাদের সংবিধান কিছুই নাকি থাকবে না, এমন ঔদ্ধত্য তো আমরা শুনছি। বিচার ব্যবস্থায় এমন নগ্ন হস্তক্ষেপ হয়েছে, সাজাপ্রাপ্ত যুদ্ধ অপরাধীদের আইনজীবীকে নিয়ে আইসিটিতে বিচারকের আসনে বসানো হচ্ছে। যুদ্ধ অপরাধীদের পক্ষের আইনজীবী তাদেরকে বিদেশ থেকে নিয়ে, দেশের ভিতর থেকে নিয়ে প্রসিকিউশন টিম গঠন করা হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা অতীতে কোনোদিন কখনোই হয়নি। এভাবেই বিচার ব্যবস্থা সহ সবকিছু ধ্বংস করা হচ্ছে। পলাতক আসামিদেরকে মুক্ত হয়ে যাওয়ার সুযোগ দেওয়া, কোন রকম সারেন্ডার না করে, কোনো আপিল না করে সাজাপ্রাপ্ত ব্যক্তিরা অলৌকিকভাবে, অকল্পনীয়ভাবে, নজিরবিহীনভাবে আপিল করে অথবা অন্য উপায়ে মুক্ত হয়ে যাচ্ছেন। একজন আপিল করছেন, সে আপিলের ভিতর লেখা আছে যে অন্যদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে, অন্যান্য যারা পলাতক তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এভাবে বিচার ব্যবস্থায় ইচ্ছা মতো সবকিছু করা হচ্ছে, এটা আমাদের দেখতে হচ্ছে। দেন গ্রেপ্তারের রেকর্ড, বাংলাদেশের জেলখানার ক্যাপাসিটি 45,000। সমকালের রিপোর্ট অনুযায়ী গ্রেপ্তার হয়েছে 3,59,000। এর অধিকাংশ রাজনৈতিক নেতাকর্মী, এমপি, মন্ত্রী, আমলা, সেনাবাহিনীর মেজর জেনারেল, পুলিশের ইন্সপেক্টর জেনারেল, সচিব থেকে শুরু করে সাবেক মন্ত্রী, সাবেক এমপি, এরকম ব্যক্তিরা। জেলখানা এখন ঠাঁই নেই। অভিযোগ উঠছে যে তাদের অনেককে কি জেলের ভিতর মেরে ফেলা হবে কিনা, এমন আশঙ্কাজনক শব্দ বাইরে বেরিয়ে আসছে। এভাবে অপরাধীদের অভয়ারণ্যে পরিণত করা হয়েছে বাংলাদেশের। রাষ্ট্রীয় দায়িত্বরত ব্যক্তিদের নির্মম হত্যাকাণ্ড, যার পুলিশ সহ অন্যদের, সে হত্যাকাণ্ডের বিচার করা যাবে না এমন চিঠি, গেজেট নোটিফিকেশন ইস্যু করা হচ্ছে ইউনূসের মন্ত্রণালয় থেকে। খুনের বিচার করা যাবে না, এটা কোনোদিন হতে পারে, সে নোটিশও জারি করছেন, যদিও এটা কোনোদিন কার্যকর হবে না, কিন্তু এই ন্যাক্কারজনক ঘটনা তারা ঘটাচ্ছেন। মিরপুরের একটি মামলায় একজন পুলিশ আক্রান্ত হয়েছিল, সেই পুলিশ পরিবার মামলা করে নাই। 10,500 আসামি, একজনের আক্রান্ত হওয়ার মামলায় 10,500 আসামি। প্রাইম মিনিস্টার শেখ হাসিনার বিরুদ্ধে মামলার পরিমাণ প্রায় 450। এভাবে মামলা তৈরি, মামলার রেকর্ডে বিশ্ব রেকর্ড সৃষ্টি করছেন ইউনূস জামানা। নিজেরাই বলছেন মিথ্যা মামলা হচ্ছে, আবার সেই মিথ্যা মামলায় রিমান্ডে যাওয়ার জন্য বিচারকদের উপর প্রেশার করা হচ্ছে যে প্রত্যেকটা রিমান্ড দেবা, কাউকে জামিন দেবা না। প্রতিটি সাবঅর্ডিনেট কোর্টে আইন মন্ত্রণালয় থেকে টেলিফোন করে বলে দেওয়া হচ্ছে যে এই করবা, এই করবা না। হায়ার জুডিশিয়ারিতে একই অবস্থা, যেখানে বিচারপতিরা যত্রতত্র তাদের উপর খড়গ নেমে আসছে। কে ন্যায় বিচার করবে, কে সাহস করে বিচার করবে? নতুন বিচারক নিয়োগ দেওয়া হয়েছে, তারা সিনিয়র বিচারক দায়িত্ব পালন করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেন। এটা বাংলাদেশের সুপ্রিম কোর্টে ছিল না। তারা পিউনি জাজ, তারা শিখবেন, কিন্তু তারা যে পরিবার থেকে আসছেন তাদের সেই রাজনৈতিক চিন্তা চেতনা এজলাসে বসার পরও সেটা এক্সারসাইজ করছেন। এভাবে বিচার বিভাগ চলছে। সামাজিক অবস্থাটা চরম অবক্ষয়ে। এখন প্রশাসনে সবাই আতঙ্কিত। এই তুর্কি তরুণ, বিএনপির কর্মীরা অথবা তাদের লোকরা যেটা বলবে সেটাই করবেন, এর বাইরে তাদের কিছুই করার নাই। এভাবে বাংলাদেশে বিচার ব্যবস্থা ধ্বংস, আইনের শাসন ধ্বংস, প্রশাসন নেই, অর্থনীতির অবস্থা নাজুক, নারী অধিকার বিপন্ন, সমস্ত ব্যবস্থাটা এরকম। এখন অর্জন যেগুলো হয়েছে, আমরা সে অর্জন নিয়ে কিছু কথা বলি। যারা রাস্তাঘাটে মবের শিকার হবেন, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হবেন, তারা কোনো বিচার চাইতে পারবেন না। এটা অপরাধীদের জন্য একটা বড় অর্জন। এর সংখ্যা বিশাল। আওয়ামী লীগের তো 250 লোকের লিস্ট প্রকাশ করছে যে তাদের নেতাদের কিভাবে মবের হাতে মৃত্যুবরণ করেছে। পুলিশের পরিমাণ তো 1000-এর ঊর্ধ্বে হবে। তারা কেউ বিচার পাবেন না। ওই অপরাধীদের দায় মুক্তি দেওয়ার যে অর্জন, সেটাই সরকার করেছেন। দ্বিতীয় অর্জন হয়েছে এই সরকারের সঙ্গে যারা জড়িত ছিলেন, তার র্যান্ডাম চাঁদাবাজি সহ বিশাল পরিমাণ টাকা, অর্থ, বিভিন্ন রকম সুযোগ সুবিধা নিচ্ছেন। এমনকি দল করে আর্মি, র্যাব, বিজিবি, পুলিশের সাহায্য নিয়ে এবং সাজোয়া গাড়ি নিয়ে, সোয়াত স্কোয়াড, কুকুর স্কোয়াড নিয়ে বিভিন্ন জায়গায় কার্যক্রম করতেছেন সরকারি সাহায্যে। উপহার তাদেরকে এগুলো দেওয়া হচ্ছে। ইউনূস ব্যক্তিগতভাবে কি অর্জন করলেন? তার বিরুদ্ধে দায়ের করা সমস্ত মামলাগুলিকে তিনি প্রত্যাহার করিয়ে নিয়েছেন। একটি মামলায় হাইকোর্টে তিনি হেরে গেছেন, দুর্নীতির মামলা। তিনি সুপ্রিম কোর্ট করেছেন। সুপ্রিম কোর্টে
তার মামলা শুনানি থাকা অবস্থায় তিনি বিচার কোর্ট থেকে মামলা প্রত্যাহার করিয়ে নিয়েছেন, যা কল্পনাতীত বিষয়। তার বিরুদ্ধে দেওয়া অন্যান্য সকল মামলাগুলিকে তিনি প্রত্যাহার করিয়ে নিয়েছেন। শুধু সেখানেই ক্ষান্ত না, হাইকোর্টের একটি মামলায় রায় হয়েছিল, রায়টা টাইপ করে স্বাক্ষর করার আগে প্রভাব বিস্তার করে 2 জজকে দিয়ে বলা হয়েছে, না আমরা এই রায় স্বাক্ষর করব না, স্প্লিট হয়ে গেল। তিনি তার আর্থিক সুবিধা নেবার জন্য অর্থনৈতিকভাবে তার গ্রামীণ ব্যাংকের ডিজিটাল ওয়ালেট সিস্টেমের পারমিশন নিয়ে নিয়েছেন, তিনি বিশ্ববিদ্যালয়ের পারমিশন নিয়ে নিয়েছেন, ম্যান পাওয়ার রপ্তানির জন্য তিনি আদম ব্যবসা লাইসেন্সের পারমিশন নিয়েছেন, তার প্রতিষ্ঠানের আগামী 5 বছর ট্যাক্স দিতে হবে না এ ব্যবস্থা করে নিয়েছেন, তার ভাতিজার এক্সপেরিয়েন্স না থাকলেও তাকে ডেপুটি প্রেস সেক্রেটারি নিয়োগ করেছেন, তার গ্রামীণ ব্যাংকের সঙ্গে জড়িত ব্যক্তিদের তার উপদেষ্টা পরিষদের সদস্য করেছেন, তার বিদেশি প্রভুদের ঘনিষ্ঠ জনদেরকে উপদেষ্টা পরিষদে নিয়ে আসছেন। গ্রামীণ ব্যাংকে রাষ্ট্রের মালিকানা 25% ছিল, অর্থাৎ জনগণের, সেটাকে কমিয়ে দিয়েছেন। তার কোনো প্রতিষ্ঠানকে আগামী 5 বছর ট্যাক্স দিতে হবে না সে ব্যবস্থা করে দিয়েছেন। এভাবে ব্যক্তিগতভাবে যত ক্ষেত্রে লাভবান হওয়া যায় সব লাভের ব্যবস্থা তিনি করেছেন। এবং তিনি বারবার বলতেন যে তিনি যদি কোনো দায়িত্ব পান তিনি কি না করবেন, দায়িত্ব পাওয়ার পরে তিনি এগুলি করেছেন। আর মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ ধ্বংসের জন্য যা কিছু করার সেটা তিনি করছেন। এভাবে গত 5 বছরে বাংলাদেশের অর্থনীতি নুয়ে পড়েছে, বেকারত্ব এখন চরম পর্যায়ে, বাংলাদেশের দারিদ্র্য সীমা অতি দারিদ্র থেকে উন্নয়ন করে শেখ হাসিনা সরকার একটা বিশাল সাফল্য নিয়ে আসছিলেন। সেই সাফল্য তো দূরের কথা, এখন সেটা শেষ হওয়ার পর্যায়ে। অনেক শিল্প মালিকরা শিল্প বন্ধ করে দিচ্ছেন, বিদেশি বিনিয়োগকর্তারা তাদের গেট ক্লোজ করে তারা চলে যাচ্ছেন, আস্থায় রাখতে পারছেন না। এভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের 5 বছরে গত 5 অগস্ট থেকে এই 5 অগস্ট 1 বছরে বাংলাদেশকে উন্নয়নের অগ্রযাত্রা থেকে ধ্বংসের অগ্রযাত্রায় নিয়ে গেছেন। ব্যক্তিগতভাবে তিনি এবং তার পারিষদবর্গ লাভবান হয়েছেন। 30 লক্ষ শহীদের, 2 লক্ষ মা বোনের অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশটা আজকে জঙ্গি, সন্ত্রাসী, আইন বহির্ভূত ব্যক্তিদের লুটপাটের অভয় অরণ্যে পরিণত হয়েছে। তার পক্ষেই যারা ছিলেন, গণমাধ্যমে কথা বলতেন, তারাই আজকে বলছেন যে আমাদের ভুল ধারণা কেটে গেছে। এই ইউনূসের পার্টির যারা নেতৃবৃন্দ, উমামা ফাতেমা, আজমেরি বাঁধন, নীলা ইসরাফিল সহ অনেকেই বলতেছেন এই সমস্ত প্রক্রিয়াটা জুলাই আন্দোলন ছিল মানি মেকিং মেশিন, সন্ত্রাস করা, তারা লাভবান হওয়ার জন্য, মানুষের কল্যাণে অথবা দেশের কল্যাণে এখানে তারা কিছুই দেখাতে পারেনি। এভাবেই গত 1 বছরে ইউনূস জামানায় বাংলাদেশকে যতটা পিছনে নিয়ে গেল, আমি জানি না নির্বাচনের মধ্য থেকে যারা আগামীতে ক্ষমতা আসবেন তারাও ফিরে আনতে পারবেন কিনা। রাষ্ট্রপতিকে দিয়ে অর্ডিন্যান্স জারি করে বিচারপতি নিয়োগ করানো হচ্ছে। এই অর্ডিন্যান্স যদি আগামী পার্লামেন্টে পাশ না করে তাহলে এই অর্ডিন্যান্সের ভিত্তিতে যাদের নিয়োগ দেওয়া হচ্ছে তাদের কি হবে? প্রথমে এসে যে 23 জন বিচারক নিয়োগ দেওয়া হলো তাদের যোগ্যতা কি? ইউনূসের আইন উপদেষ্টা প্রায়ই বলতেন আইন ছাড়া বিচারপতি নিয়োগ দেওয়া যায় না। তিনি দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর প্রথমেই 23 জন বিচারককে নিয়োগ দিলেন। সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট তিনি এটা নিয়ে তার অভিমত ব্যক্ত করলেন, যেটা খুবই দুঃখজনক। আবার নাকি ইন্টারভিউ নিয়ে বিচারক নিয়োগ করা হবে। এই হাস্যকর পরিস্থিতি চলে যাচ্ছে। বিচার ব্যবস্থাটাকে ধ্বংস করে, মানুষের শেষ আশ্রয়স্থলটাকে ধ্বংস করে দিয়ে, পুলিশ হত্যা করে, প্রশাসনকে আজ্ঞাবহ করে, বাইরের থেকে আনা ব্যক্তিদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ করে, মবের হাতে দেশটাকে ছেড়ে দিয়ে যা করা হচ্ছে, গণভবন তো কোনো ব্যক্তির না, সংসদ ভবন কোনো ব্যক্তির না, রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান ধ্বংস করে বাংলাদেশটাকে একটা নরকে পরিণত করা হয়েছে গত 1 বছরে। এবং যা কিছু উন্নয়ন নির্লজ্জভাবে ব্যক্তিগতভাবে ইউনূস এবং তার পারিষদবর্গ গ্রহণ করছেন, এবং সবটাই সম্ভব হয়েছে তাদের বিদেশি প্রভু যাদের স্বার্থ রক্ষার জন্য নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করে এসেছেন। এভাবেই বাংলাদেশ আজ খাদের কিনারে এসে